আমরা শুরু করি। আজকে আমরা দেখবো হচ্ছে টাইপ অফ লিঙ্ক, লিঙ্ক কত প্রকার, ব্যাকলিঙ্ক টুলগুলো কি কি, ডু ফলো লিঙ্ক কি, নো ফলো লিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয়, ব্যাকলিঙ্ক কোথা থেকে করতে হয়। ভাই আমাদের টেকনিক্যাল এসইও পার্ট 2 এটা মনে হয় complete হয়ে গেছে। এটা অবশ্য র্যাঙ্ক ম্যাথের মধ্যেই আছে, এটা আমাদের খুব একটা বেশি দরকার নাই। এটা আমরা যখন সার্চ কনসোল করছি না, ওইটার সাথে এটা হয়ে যাবে। সাইট ম্যাপ সাবমিট করা শিখছি না আমরা, আর বেড জি টার্ম জি তো কাজে লাগে না, এএমপি প্লাগইন ইনস্টল দিলেই হয়ে যায়, এখানে তেমন কিছু নাই। এখন আমরা দেখি লিঙ্ক কত প্রকার। তো আমরা একটু লিঙ্কগুলা লিখি ভালো করে। তো প্রথম যে লিঙ্কের টাইপ সেটার নাম হলো ইনকামিং লিঙ্ক। তারপর হলো আউটগোয়িং, ইন্টারনাল লিঙ্ক, সিলোটা করাইছি আপনাদের, ভুলে গেছেন। সিরিয়াস ট্র্যাক্টর সম্পর্কে বলছিলেন আসবে। হুম, প্র্যাকটিক্যাল দেখা হয়নি, প্র্যাকটিক্যাল আমরা আমাদের ওয়েবসাইটটা ফাইনাল করে তারপরে দেখব। না কিভাবে করতে হয় ভাই আপনার স্ট্রাকচারটা বলছিলেন আর কি কিভাবে সিলোগুলো কিভাবে ব্যাট করতে হয় হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাচ্ছিলেন। মানে বসিয়ে দেখানো হয়নি আর কি মানে না সিলোগুলো হয়তো কিভাবে করতে বসায় হয়। দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, ওই যে অর্গানোগ্রামের মতো আর কি। হ্যাঁ, তো চলুন আমরা একটা সিম্পল যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে আমরা এই লিঙ্কের টাইপগুলো বুঝে নিই সহজে। গুগল সার্চ অপারেটর, মনে করেন এইচরেফের একটা ব্লগের পোস্ট, আমরা এখন যে সাইটটার মধ্যে ঢুকছি এটা হলো এইচরেফের একটা ব্লগের পোস্ট। এই সাইট টুলসের নাম হচ্ছে কি href.com, তাই না? ওয়েবসাইটের নাম হচ্ছে href.com। আচ্ছা, তো এখানে অ্যাডভান্স সার্চ অপারেটর সম্বন্ধে খুব সুন্দরভাবে বলা আছে, এবং এখানে আমরা একটা কন্টেন্টও দেখতে পাচ্ছি। এই কন্টেন্টটা আপনাদের এটা নিয়ে মনে হয় ক্লাস আমি নিছি কিনা মনে নাই, নাহলে আমি নিব পরে। তো এই যে খেয়াল করেন এখানে আমরা কিছু আর্টিকেল দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক লিঙ্ক দেখছেন, এই যে কত লিঙ্ক, অনেক অনেক লিঙ্কিং তো এখানে দেওয়া আছে, অনেক অনেক লিঙ্ক, কন্টেন্ট এক্সপ্লোরার, তারপর এই যে দেখছেন যে এই যে এটা একটা লিঙ্ক, সরি ওইটা কোনো লিঙ্ক না, যে এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, হ্যাঁ এটা একটা লিঙ্ক, তারপর অনেক অনেক লিঙ্ক কিন্তু এখানে আছে। এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, এই যে কত লিঙ্ক। এসইও টিপসে ক্লিক করলে কোথায় যায় দেখি তো,
হাই হাই, আমি কি আপনাদেরকে ফ্রি মিটিং আইডি দিছি? খাইছে। হ্যালো, আসসালাম। হ্যাঁ, আমরা একটু মিট করি। তো এইখানে দেখেন একটা লিংক আছে, এই গুগল সার্চ কনসোল ক্লিক করলে দেখেন গুগল সার্চ কনসোলে নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, search.google.com। তো এইখানে নিয়ে যাওয়ার পরে দেখেন যে ওয়েবসাইটের মধ্যে আমরা আছি, এটা হচ্ছে sref.com আর এটা হলো search.google.com। দুইটা ওয়েবসাইট তো কখনোই এক না, দুইটা ওয়েবসাইট কখনোই এক না। সো এই স্রেফের জন্য অবশ্যই এই লিঙ্কটা একটা এক্সটার্নাল লিঙ্ক ছিল, মানে বাহিরের একটা লিঙ্ক ছিল। এটা কিন্তু এই sref.com এর কোনো ইউআরএল না, টোটালি আলাদা একটা ভিন্ন ইউআরএল। সো এই ধরনের লিঙ্ককে আমরা এক্সটার্নাল লিঙ্ক বলতেছি। আরেকটা কি জিনিস খেয়াল করে দেখেন, ভিজিটর কিন্তু এই লিঙ্কে ক্লিক করে এই sref.com থেকে বের হয়ে অন্য ওয়েবসাইটে চলে গেছে, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। বাট যে সাইটে আসলো সেই সাইটের জন্য কিন্তু এটা ইনকামিং লিঙ্ক। তো ভিজিটর যে সাইট থেকে ক্লিক করে অন্য সাইটে চলে যায়, এটাকে আমরা এই স্রেফের জন্য বলতেছি হলো আউটগোয়িং লিঙ্ক, মানে ভিজিটর এই স্রেফ থেকে বের হয়ে বাইরে চলে যাচ্ছে। সো আমরা এই লিঙ্কটাকে বলতেছি আউটগোয়িং লিঙ্ক। বাট এই search.google.com এর জন্য আবার এই সেম লিঙ্কটাই আবার ইনকামিং লিঙ্ক, কারণ ভিজিটর এখান থেকে ক্লিক করে এইখানে আসতেছে। সো ইনকামিং মানে হলো একটা সাইট থেকে অন্য সাইট থেকে যদি কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, তাহলে সেই লিঙ্কটা হবে হচ্ছে ইনকামিং লিঙ্ক। এবং আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো লিঙ্ক ধরে ভিজিটর বাহিরের অন্য যে কোনো ওয়েবসাইটে চলে যায়, সেটা হবে হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। মনে করেন আপনি একটি ইউটিউবে ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিওর মধ্য থেকে ই কমার্স এসিও বাকি নাই ভাই, আপনি ক্লাসগুলো মিস করছেন। আচ্ছা, আউটগোয়িং লিঙ্ক, মনে করেন আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেন, তো ইউটিউব থেকে ইউটিউবের ডিসক্রিপশনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, তো ভিজিটর ওই ডিসক্রিপশন থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসলো। তো আপনার ওয়েবসাইটের জন্য ওই ইউটিউবের ভিডিওর ওই লিঙ্কটা ছিল হলো ইনকামিং লিঙ্ক। বাট ইউটিউব থেকে ভিজিটরটা কিন্তু বের হয়ে আপনার সাইটে চলে গেছে। সো এই লিঙ্কটা ইউটিউবের জন্য একটা আউটগোয়িং লিঙ্ক। সো আশা করি আপনারা ইনকামিং এবং আউটগোয়িং লিঙ্কটা বুঝতে পারছেন। এখন হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখানে খেয়াল করে দেখেন, এই যে কন্টেন্ট এক্সপ্লোরার, এখানে ক্লিক করলে কিন্তু এই স্রেফেরই আরেকটা ইউআরএল ওপেন হচ্ছে। সো ভিজিটর কিন্তু এই sref.com এর মধ্যেই আছে, রুট ডোমেইন চেঞ্জ হয় নাই। রুট ডোমেইন যদি চেঞ্জ না হয় তাহলে আমরা সেই লিঙ্ককে বলবো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে ভিজিটর একটা সাইটেরই আরেকটা পেজের মধ্যে ঢুকছে। হ্যাঁ, তো একটা সাইটের একটা পেজের সাথে আরেকটা পেজকে কানেক্ট করাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যখন একটা সাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্ট না হয়ে অন্য আরেকটা পেজ, ভিন্ন ওয়েবসাইটের পেজ কানেক্ট হবে, সেটাকে আমরা বলি এক্সটার্নাল লিঙ্ক। যেমন গুগল সার্চ কনসোলে ক্লিক করার পরে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, সো এই লিঙ্কটা হলো এক্সটার্নাল লিঙ্ক। বাট কন্টেন্ট এক্সপ্লোরার এখানে ক্লিক করার পরে এই স্রেফেরই একটা ইউআরএল ওপেন হয়েছে, সো এই লিঙ্কটা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক। তো আশা করি বুঝতে পারছেন যে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একই ওয়েবসাইটের একই পেজের মধ্যে লিঙ্ক করা। আর এক্সটার্নাল হলো আমার সাইট থেকে আমি ভিন্ন কোনো সাইটকে যদি লিঙ্ক দিই, সেটা হলো এক্সটার্নাল লিঙ্ক। আমি যদি মনে করেন আমার ওয়েবসাইটের মধ্যে উইকিপিডিয়ার একটা লিঙ্ক দিয়ে বললাম যে আরও বিস্তারিত জানার জন্য এখানে চলে যান, তো ভিজিটর ক্লিক করে উইকিপিডিয়াতে চলে গেছে, ডেফিনেটলি একটা আউটগোয়িং লিঙ্ক, পাশাপাশি এটা একটা এক্সটার্নাল লিঙ্কও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আউটগোয়িং লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক দুটো একই জিনিস, কোনো তফাৎ নাই। এখন আসি হলো ডু ফলো ব্যাক লিঙ্কের কথা, ডু ফলো লিঙ্কের কথা। তো আমরা যখন প্রথম দিকে এসইওর কাজ শিখি, তখন আমরা জানছিলাম যে গুগলে দুটো রোবট কাজ করে। একটা রোবটের নাম হচ্ছে গুগল অ্যালগোরিদম, আর একটা রোবট নাম হচ্ছে গুগল ক্রলার। তো গুগল ক্রলার যে সমস্ত লিঙ্কের মধ্যে ঢুকতে পারে, সেই সমস্ত লিঙ্ককে আমরা বলি হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যে সমস্ত লিঙ্কের মধ্যে ঢুকতে পারে না, সেগুলোকে বলি হচ্ছে নো ফলো লিঙ্ক। এখানে আমরা যে লিঙ্কগুলো দেখতেছি, সমস্ত লিঙ্কই হচ্ছে ডু ফলো, নো ফলো এবং মিস করা লিঙ্ক। তো কোনটা ডু ফলো কোনটা নো ফলো আমরা বুঝবো কিভাবে? এটা বুঝে রাখবেন যে পৃথিবীর সমস্ত লিঙ্কই অটোমেটিক্যালি ডু ফলো। তো এই ডু ফলো লিঙ্কটাকে আমরা নো ফলো করতে গেলে, মানে গুগল রোবটকে ওই লিঙ্কের মধ্যে ঢোকার জন্য বাধা দিতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটা ছোট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে রেল ইকুয়াল টু নো ফলো।
রেল ইকুয়াল টু নো ফলো। এটা যদি আমরা লিঙ্কের মধ্যে অ্যাড করে দিই তাহলে ওই লিঙ্কটা একটা নো ফলো লিঙ্ক হয়ে যাবে এবং গুগল রোবট সেই লিঙ্কের মধ্যে কখনো ঢুকতে পারবে না। তো স্বভাবত এক্সটার্নাল লিঙ্কগুলো বা আউটগোয়িং লিঙ্কগুলোকে আমরা নো ফলো করে দেই, যেন ভিজিটর আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে কোথায় যাচ্ছে এটা যেন সার্চ ইঞ্জিন রোবট খেয়াল না করে, ঠিক আছে? তো এই যে দেখেন এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে ইনস্পেক্ট করি, তাহলে দেখেন এডিটর HTML-এ যাই, এই যে রেল ইকুয়াল টু নো ওপেনার, এই রেল ইকুয়াল টু নো ওপেনার আর এই রেল ইকুয়াল টু নো ফলো একই জিনিস। সো এই HTML অ্যাট্রিবিউটটা কিন্তু এই লিঙ্কের মধ্যে দেওয়া আছে, যার কারণে এই লিঙ্কটাকে আমরা একটা নো ফলো লিঙ্ক বলতেছি। সো এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক ছিল, তাই না? এক্সটার্নাল লিঙ্কগুলো সবসময় নো ফলো হয়, বাট এখানে কন্টেন্ট এক্সপ্লোরার এটাকে যদি ইন্সপেক্ট করে দেখেন এটার মধ্যে কিন্তু ওই ধরনের কোনো অ্যাট্রিবিউট দেওয়া নাই, কারণ এটা হলো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কগুলোকে কখনোই নো ফলো করা হয় না। এই যে দেখেন এখানে রেল ইকুয়াল টু নো ওপেনার কথাটা নাই। তো যে লিঙ্কগুলোতে এই রেল ইকুয়াল টু নো ওপেনার কথাটা নাই সেই লিঙ্কগুলো অটোমেটিক্যালি ডু ফলো লিঙ্ক, সেই লিঙ্কগুলোর মধ্যে গুগল রোবট ঢুকতে পারে, ঠিক আছে? তো এই হলো ডু ফলো নো ফলো লিঙ্কের আইডিয়া, ঠিক আছে? ওকে, তো আমাদের জুমের লিঙ্কটা মনে হয় শেষ হয়ে যাবে। আমি আবার নিউ লিঙ্ক দিচ্ছি আপনাদের গ্রুপের মধ্যে। হ্যাঁ, আমি জানি না যে এটার মেয়াদ 40 মিনিট ছিল, আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো চলুন নেক্সট দেখি আমরা। তারপরে যে লিঙ্কের অপশন এটা হলো যে টার্গেট ব্ল্যাঙ্ক, তারপরে নন টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক কি? যে আমাদের কোনো লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্কটা যদি নিউ ট্যাবে ওপেন হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। যেমন এই লিঙ্কে ক্লিক করলে দেখেন নিউ ট্যাবে ওপেন হচ্ছিল, তাই না? যে নিউ ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে, এই ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে না। সো আমরা এটাকে বলতেছি টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক। তো টার্গেট ব্ল্যাঙ্ক মানেই হলো যে নিউ ট্যাবে ওপেন হওয়া। হ্যাঁ, আর নন টার্গেট ব্ল্যাঙ্ক হলো নিউ ট্যাবে ওপেন না হয় ওই ট্যাবের মধ্যে ওপেন হয়ে যাওয়া। তো এখান থেকে আমরা যদি এই লিঙ্কটাকে ইন্সপেক্ট করি তাহলে আমরা এখান থেকে HTML কোডটা দেখতে পারবো। চলুন দেখি HTML কোডটা। এই যে HTML কোডটা, এটাকে যদি আমি এডিটের HTML-এ ক্লিক করি তাহলে দেখুন এখানে ওয়েবমাস্টার টুলস অনলাইন, গুগল সার্চ কনসোল, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা অ্যাড করা আছে। এটাও কিন্তু একটা HTML অ্যাট্রিবিউট। আমরা রেল ইকুয়াল টু নো ফলো যেমন দেখছিলাম, ঠিক টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্কও একটা HTML অ্যাট্রিবিউট। আমরা যখন এই অ্যাট্রিবিউটটা ইউজ করব তখন সেই লিঙ্কটা নিউ ট্যাবে ওপেন হবে। আর যদি আমরা সেইটা ইউজ না করি, যেমন ধরেন এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, আমি কেটে দিয়ে এটাকে আমি সেভ দেই, সেভ দিয়ে আমি এখন এই লিঙ্কের মধ্যে ক্লিক করি, দেখেন কি ঘটনা ঘটে। কেটে দিচ্ছি, এখন দেখেন এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করি, দেখেন এই ট্যাবের মধ্যে ওপেন হয়ে যাবে, দেখছেন? তার মানে হলো কি আলটিমেটলি হলো যে আমাদের এইচরেফের ইউআরএলটা হারাই গেল, টোটালি হারাই গিয়ে এখানে নতুন একটা ইউআরএল ক্রিয়েট হলো। তো এটা কি কখনো কোনো ওয়েবসাইটের মালিক চাইবে যে তার ওয়েবসাইটের ইউআরএলটা একদম ভ্যানিশ হয়ে যাক, হয়ে নতুন যে এক্সটার্নাল লিঙ্কটা সে দিছে অন্য একটা ভিন্ন ওয়েবসাইট এখানে চলে আসুক? কখনোই না ভাই, যা হবি নিউ ট্যাবে যা হ, এই ট্যাবের মধ্যে হওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এই জন্য আমাদের সবসময় এটা কেমন হওয়া উচিত, এরকম ক্লিক করলে যেন নিউ ট্যাবে চলে যায় সেরকম হওয়া উচিত, তাই না? ক্লিক করলে যেন নিউ ট্যাবে চলে যায় এরকম হওয়া উচিত। তো নিউ ট্যাবে কখন যাবে? এই যে দেখেন ক্লিক করলে নিউ ট্যাবে যাচ্ছে, তাই না? তো নিউ ট্যাবে কখন যাবে? যখন আমাদের এটার মধ্যে টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামের একটা অ্যাট্রিবিউট দেওয়া থাকবে, তখনই আমাদের এটা নিউ ট্যাবের মধ্যে যাবে। আর যখন টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট দেওয়া থাকবে না, দেখছেন তো আমি একটু আগে কেটে দিলাম, তাই না? কেটে দেওয়ার পরে কিন্তু এই ট্যাবের মধ্যেই ওপেন হয়ে গেছিলো এবং এই সাইটটা পুরোপুরিভাবে হারাই গেছিলো। তো এটা খুব বড় একটা ক্ষতি সাইটের জন্য। তো এই ধরনের জিনিসগুলোকে অনেক সময় বাউন্স রেট হিসাবেও ধরা হয়। তো বাউন্স রেট কিন্তু খুবই খারাপ একটা জিনিস। বাউন্স রেট মানে হলো একটা সাইটের মধ্যে ভিজিটর ঢোকার পরে যদি বেশিক্ষণ স্টে না করে, ওই সাইট থেকে যদি বের হয়ে যায়, সেটা বাউন্স রেট হিসেবে কাউন্ট হয়ে যায়। তো অবশ্যই ভিজিটর সাইটে আসার পরে যেন সাইটে থাকে এরকম ব্যবস্থা করতে হবে। তারপর সিটিআরটা আমাদের মাথায় রাখা উচিত, শুধু বাউন্স রেটটা দেখলেও হবে না। আপনাদের সার্চ কনসোলে মনে হয় আমি সিটিআর সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করছিলাম। এই যে দেখেন এটা হলো আমার ক্রিয়েটিভ নিলয়ের ওয়েবসাইটটা। আমার ওয়েবসাইটে টোটাল ভালোই ক্লিক করতেছে। এখন সাইটটা ছেড়ে দিছি আল্লাহর নামে, আর সাইটের মধ্যে আমার ঢোকা হয় না। অ্যাভারেজ পজিশন বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ দিয়ে 4 নম্বরে আছি আমি। আছে টোটাল সব দিয়ে ফার্স্ট পেজে আছে, বুঝছেন? কিন্তু সাইটের বয়স 6 মাস না হলে আসলে হবে না।
ফারুক খান রে নিচে নামাই দিছি আমি। তো সাইটের বয়স আসলে 6 মাস না হলে হবে না, হ্যাঁ 6 মাস হতেই হবে সাইটের বয়স। এসইও এক্সপার্ট বিডি এটা দিয়ে নাকি 3-এ আছে দেখতো। হুম 3-এ আছে, হ্যাঁ তো আছে র্যাঙ্কিং আর কি, সমস্যা নাই। অনেক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে, হ্যাঁ 355টা কিওয়ার্ড দিয়ে আমার সাইট গুগলে র্যাঙ্ক করে, তার মধ্যে টুকটাক অনেকগুলো দিয়ে ফার্স্ট পেজে আছে, তো সমস্যা নাই, আমি এত টেনশন করি না। এসইও মার্কেটিং স্ক্রাবক, এসইও কনসালট্যান্ট ইন বাংলাদেশ এটা দিয়েও ফার্স্ট পেজে আছি। আচ্ছা ঢুকা হয় না তো। 11 এগুলো দিয়ে র্যাঙ্ক নাই। এসইও দিয়ে 9 নম্বরে আসে, এটা দিয়ে মনে হয় ফার্স্ট পেজে, না এটা দিয়ে ফার্স্ট পেজে এসে লাভ নাই। এসইও লিখলে 9 নম্বরে আসে কেমনে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসইও লিখলে জিএমবি র্যাঙ্ক করে, তাই তো বলি শুধু এসইও লিখলে কখনো তো ওয়েবসাইট র্যাঙ্ক করার কথা না। ভাই মিউট করতে হবে। হ্যাঁ সেটাই বলছি। আচ্ছা এসইও লিখলে আমার জিএমবি র্যাঙ্ক করে গুগলে, বাবা রে বাবা। ওকে তারপর মেলা কিছুই আছে দেখতেছি। এটা দিয়ে 5 লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা দিয়ে র্যাঙ্ক করে আমি জানি। বেস্ট কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রোভাইডার, ওরে বাবা। যাক 80 র্যাঙ্কে ইনশাল্লাহ। 80 র্যাঙ্কে কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রোভাইডার এটা দিয়ে র্যাঙ্কে আসছি ইনশাল্লাহ। তারপর আর কি কি দিয়ে র্যাঙ্কে আসছি আমি নিজেই জানি না, আমি কি কি দিয়ে র্যাঙ্ক করি বুঝছেন। লোকাল এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এটা দিয়ে র্যাঙ্কে আসা লাগবে। কিওয়ার্ডটা নিয়ে কাজ করিনি, এটা আমার কিওয়ার্ড না, তারপরেও ফার্স্ট পেজে আছি, ফার্স্ট পেজে থাকলেই হয়েছে। যাক লোকালি এসে এক্সপার্ট ইন বিডি এটা দিয়ে তো আসি আমি র্যাঙ্ক, এটা আমিও জানি। দুইয়ে আছি একদম, তারপরে ফারুক স্যার, তারপরে মুরাদ, এটা দিয়ে আমার র্যাঙ্ক অনেক বেশি জানি এটা। এটা কি অনলাইন মার্কেটিং এক্সপার্ট, এটা তো কোনো কিওয়ার্ডই না। 13তে আছি মার্কেটিং এক্সপার্ট, কিসের এসইও ব্লগ স্ক্র্যাবক এসইও সার্ভিসেস, বাবা মার্কেটিং এজেন্সি এসইও সার্ভিসেস স্ক্র্যাবক, কানাডিয়ান এসইও এক্সপার্ট, রাইট রিয়েলি?
সেটাই তো, কানাডিয়ান এক্সপার্ট দিয়ে আমি কিভাবে অ্যাড করবো বলে? আমি তো এই কিওয়ার্ড নিয়েই কাজ করি নাই। আচ্ছা যাই হোক, আমার ওই যে জিএমবি কানাডাতে র্যাঙ্ক করার পরে এটা এরকম দেখাইছিল। ক্রিয়েটিভ মার্কেটিং লিখলে 3 আসে, তাই নাকি? কিন্তু গুগল মাই বিজনেসের র্যাঙ্ক দেখাচ্ছে। জিএমবির র্যাঙ্ক মানে ক্রিয়েটিভ শব্দটা লিখলেই মনে হয় জিএমবি আসবে, এরকম পরিস্থিতি হয়ে গেছে, বুঝছেন? দেখছেন এই যে বললাম না, ক্রিয়েটিভ শব্দটা লিখলে আমার জিএমবিটা চলে আসবে। অপটিমাইজ হয়ে গেছে আমার সাইট। যাই হোক, আরেকবার সাইটে ধাক্কা দিবে, একটা বিশাল ধাক্কা দিবে এবার। সাইট রিডিজাইন হচ্ছে, সাইটের কন্টেন্ট নতুন করে লিখতেছি, একটা হিউজ ইনভেস্ট আবার হচ্ছে, সাইটের মধ্যে আবার ইনভেস্ট করতেছি। লোকালি উই মার্কেটার, লোকাল এসি এক্সপার্টস, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার গুগল মাই বিজনেস পেজ আসে। সুন্দর। আচ্ছা যাই হোক, তো আপনারা মনে হয় লিঙ্ক বুঝতে পারছেন। ইনকামিং, আউটগোয়িং, ইন্টারনাল, এক্সটার্নাল, ডু ফলো, নো ফলো, টার্গেট ব্ল্যাঙ্ক, নন টার্গেট ব্ল্যাঙ্ক, এই ধরনের লিঙ্কগুলো আমাদের ঠোঁটের আগায় থাকতে হবে। কারণ হলো যে ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও নাই যে ভিডিওর মধ্যে সমস্ত লিঙ্ক সম্বন্ধে পরিচয় করায় দেওয়া আছে। তো আপনাকেই গুগল থেকে একে একে সার্চ করে বের করে নিজে নিজে পড়তে হবে, ঠিক আছে? সো কোনো অপশন নাই কিন্তু এই ইউটিউব থেকে মানে দেখে এগুলো পড়ার। সো মিস করলে কিন্তু অনেক সমস্যা আছে। আচ্ছা, তো হয়ে গেছে। এখন আমরা দেখি লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, প্ল্যানিং, পেজ অথরিটি কি, ডোমেইন অথরিটি কি, এই জিনিসগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, তো লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এটা আমরা একটু পরে যাই। আগে আমরা দেখি পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এগুলো কি। তো প্রথমে আমাদের জানা লাগবে হোয়াট ইজ পিএ অ্যান্ড হোয়াট ইজ ডিএ। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। আচ্ছা, এগুলো লাগবে না, আমরা এগুলো কেটে দিচ্ছি, ফেসবুকটা থাক। হোয়াট ইজ পিএ? পিএ মানে হলো পেজ অথরিটি। পেজ অথরিটি হোয়াট ইজ পেজ অথরিটি? পেজ অথরিটি হলো মজের দেওয়া একটা মানে কি বলে অথরিটি স্কোর। আমি আপনাদের সাথে একটা আলোচনা করছি অবশ্য। এটা হলো যে আমি যখন কিওয়ার্ড আপনাদেরকে শিখাই, কিওয়ার্ড রিসার্চ, তখন এই পেজ অথরিটি, ডোমেইন অথরিটির সাথে পরিচয় করে দিছি। পেজ অথরিটি হচ্ছে মজের দেওয়া একটা স্কোর। এই যে পেজ অথরিটি ইজ এ স্কোর ডেভেলপ বাই মজ দ্যাট প্রেডিক্ট হাউ ওয়েল এ স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অর এসইআরপি। একটা ওয়েবসাইট কত সহজে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে বা গুগলে র্যাঙ্ক করবে সেটার স্কোর মজ দিয়ে দেয়। একটা সাইটের পেজ অথরিটি স্কোর যত বেশি হবে, তার মানে ওই ওয়েবসাইটের ওই পেজটা তত সহজে গুগলে র্যাঙ্ক করবে। পেজ অথরিটি স্কোর রেঞ্জ ফ্রম 1 to 100 উইথ হায়ার স্কোর করাসপন্ডিং টু এ গ্রেট অ্যাবিলিটি টু র্যাঙ্ক। তার মানে হলো যত স্কোর হাই হবে তার মানে সেই ওয়েবসাইটটার র্যাঙ্কিং অ্যাবিলিটি তত বেশি। ওকে, গ্রেটার অ্যাবিলিটি টু র্যাঙ্ক। তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি আমরা বাড়ানোর চেষ্টা তো অবশ্যই করব। পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইটের সেই সমস্ত ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেব যে সাইটগুলোর পেজ অথরিটি, ডোমেইন অথরিটি অনেক ভালো, ঠিক আছে? তো
পেজ অথরিটি ও ডোমেইন অথরিটি নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, এটা খুব ইজি একটা জিনিস, খুব সহজ একটা জিনিস। এখন একজন বলতে পারেন যে ভাইয়া আমি আমার নিজের ওয়েবসাইটের পেজ অথরিটি এবং আমার নিজের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কিভাবে বাড়াবো। পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি বাড়াতে গেলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করতে হবে, প্রচুর পরিমাণে ব্যাকলিং করতে হবে এবং অথরিটি সম্পন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে হবে, তাহলেই ওয়েবসাইটের পেজ অথরিটি এবং ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বেড়ে যাবে। হোয়াট পেজ অথরিটি অ্যান্ড ডোমেইন অথরিটি ইম্পর্টিং, ইজ ইট ফর এসইও, পেজ অথরিটি ডোমেইন অথরিটি ফর মজ, এই প্রত্যেকটা আর্টিকেল পড়ে নেবেন ভালো করে বাসায়, তাহলেই হয়ে যাবে। ঠিক ডোমেইন অথরিটিও সেম জিনিস। পেজ অথরিটি হচ্ছে একটা পেজের র্যাঙ্কিং ক্ষেত্রে, আর ডোমেইন অথরিটি হচ্ছে একটা পুরো রুট ডোমেইনের র্যাঙ্কের বিষয় ইয়ে করে। A domain authority score ranges from 1 to 100 with higher score corresponding to greater ability rank, একই জিনিস। পেজ অথরিটি হচ্ছে মানে কোনো একটা নির্দিষ্ট পেজের অথরিটি, আর ডোমেইন অথরিটি মানে হচ্ছে একদম রুট ডোমেইনের অথরিটি। যেমন হচ্ছে moz.com, এটা কিন্তু রুট ডোমেইন, কিন্তু moz.com/SEO ট্রেনিং সেন্টার এটা টোটালি একটা পেজ। সো পেজ অথরিটি বলতে আমরা এই পুরোটার অথরিটি বলতেছি, হ্যাঁ। আর ডোমেইন অথরিটি মানে শুধু moz.com এর অথরিটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পেজ অথরিটি কি আর ডোমেইন অথরিটি কি। তো এই জিনিসগুলো আমাদের বোঝা খুবই জরুরি। তারপরে আমরা আরেকটা জিনিস জানবো, আচ্ছা এটা আমাদের দরকার নেই, কেটে দিই। আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ইউআর এবং ডিআর। ইউআর হচ্ছে ইউআরএল রেটিং, ডিআর হচ্ছে ডিআর রেটিং। এটা এই স্টেপের দেওয়া একটা স্কোর। তো এই ইউআরএল রেটিং এবং ডোমেইন রেটিংটাও সেম জিনিস, একটা সাইটের স্কোর। যার ইউআরএল এর রেটিং যত বেশি, যার ডোমেইনের রেটিং যত বেশি, সেই ওয়েবসাইটের স্ট্রেংথ তত বেশি। তারপর হলো ট্রাস্ট ফ্লো অ্যান্ড সাইটেশন ফ্লো। ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লোটা এই 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 স্কোরটা দিছে হচ্ছে ম্যাজেস্টিক। তো ম্যাজেস্টিক কি, চলেন ম্যাজেস্টিকের সাথে একটু পরিচয় করে দিয়ে আসি। ম্যাজেস্টিক হচ্ছে একটা ওয়েবসাইটের অডিট টুল। এটা দিয়ে একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক অডিট করা যায় এবং ব্যাকলিঙ্ক চেক করা যায় যে ওই সাইটের কতগুলো ব্যাকলিঙ্ক আছে, ওই সাইটের অপটিজিসিওর কাজ কতটুকু করা আছে, এবং আরও অনেক অনেক কিছু এটা দিয়ে করা যায়। এবং এটা নিজস্ব সাইট এক্সপ্লোরার আছে, ড্যাশবোর্ড আছে, অনেক কিছু আছে এটা। তো এই ম্যাজেস্টিক একটা এসইও টুলস বা একটা এসইওর সফটওয়্যার, এবং এই ম্যাজেস্টিকের যে ব্লগ আছে, এই ব্লগ থেকে আপনি এসইওর অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা এখানে সার্চ করি যে হোয়াট ইজ ট্রাস্ট ফ্লো। এখানে আমরা লিখছি হচ্ছে টিএফ মানে হচ্ছে ট্রাস্ট ফ্লো, আর সিএফ মানে হচ্ছে সাইটেশন ফ্লো। ওকে, তাহলে আমরা এখানে লিখি হোয়াট ইজ ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লো ইজ এ ফ্লো মেট্রিক প্রোভাইডেড বাই ম্যাজেস্টিক। ওকে, তাহলে এটা একটা ফ্লো মেট্রিক। যেমন পেজ অথরিটি যেরকম একটা মেট্রিক, মজের দেওয়া একটা মেট্রিক, ঠিক সেরকম ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিকের দেওয়া একটা মেট্রিক্স। এ পপুলার এসইও অ্যান্ড লিঙ্ক অ্যানালাইসিস টুল, মানে ম্যাজেস্টিক হলো একটা পপুলার এসইও এবং লিঙ্ক অ্যানালাইসিস টুল, সেটাই বলছে আর কি। আউট অফ 100 এই ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো 100-র মধ্যেই ক্যালকুলেট করা হয় অন্যটার মতো। ট্রাস্ট ফ্লো স্কোর এই ওয়েবসাইট perceived trustworthiness from the quality of the backlink. ওকে, তার মানে হলো যে আপনি যে ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক নিছেন, সেই ওয়েবসাইটগুলোর ট্রাস্টওয়ার্দিনেস কতটুকু, বা আপনার সাইটের সাথে যে সাইটের লিঙ্কগুলো কানেক্ট করা আছে, সেই সাইটগুলোর ট্রাস্টওয়ার্দিনেস কতটুকু। তো এই টোটাল ওভারঅল বিষয় বিবেচনা করেই একটা সাইটের ট্রাস্টওয়ার্দি বিবেচনা করে এই ম্যাজেস্টিক, করে সেই সাইটের ক্লাস ফ্লো স্কোর কত এবং সাইটেশন ফ্লো স্কোর কত সেগুলো দেয়। তাহলে আমরা এখানে লিখি হোয়াট ইজ সাইটেশন ফ্লো। Citation flow is a score between 0 to 100 which help to measure the link equity power of the website link carries. Citation flow is conjunction with trust flow. Together the citation flow and trust flow form Majestic metric algorithm. Okay. তার মানে হলো সাইটেশন ফ্লো মানে হচ্ছে ওই সাইটের লিংকের পাওয়ার, আর ট্রাস্ট ফ্লো মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। দুই জিনিস। একটা হচ্ছে, মনে করেন আমি খুব সহজভাবে বুঝাই, আমি উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক নিছি আমার ওয়েবসাইটে,
তো এখন কথা হলো যে উইকিপিডিয়ার যে লিঙ্কটা, এই লিঙ্কের ট্রাস্টওয়ার্দিনেস কতটুকু হতে পারে? 100%, কারণ উইকিপিডিয়া একটা রেপুটেড ওয়েবসাইট। সো আমরা নির্দ্বিধায় বলতে পারি একটা ভালো ওয়েবসাইট বা ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট থেকে আমরা আমাদের সাইটে ব্যাকলিঙ্ক নিলাম। তারপর আরেকটা বিষয় যদি চিন্তা করি, উইকিপিডিয়ার লিঙ্কের পাওয়ার কেমন হতে পারে? এই যে লিঙ্ক ইকুইটি অর পাওয়ার, কেমন পাওয়ার হতে পারে? অবশ্যই উইকিপিডিয়ার লিঙ্কের পাওয়ার অনেক বেশি, কারণ আপনি 100টা নর্মাল সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়াও যা, উইকিপিডিয়া থেকে একটা ব্যাকলিঙ্ক পাওয়া সেম জিনিস। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি একটা পাওয়ারফুল লিঙ্ক। সো আমাদের ওয়েবসাইটেরও ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো অনেক বেড়ে যাবে, কারণ আমরা উইকিপিডিয়ার মতো একটা ট্রাস্টওয়ার্দিনেস এবং পাওয়ারফুল ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়েছি। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লোটা ম্যাজেস্টিক কিভাবে ক্যালকুলেট করে, এবং পরবর্তীতে আপনারা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবেন যখন আমরা পুরোপুরিভাবে ব্যাকলিঙ্কের ভেতরে চলে যাব এবং পুরোপুরিভাবে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে ঘাটাঘাটি করব এবং আমরা নিজেরা ব্যাকলিঙ্ক করব, এবং ব্যাকলিঙ্ক করার সময় বিভিন্ন ওয়েবসাইটের ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো, এই সমস্ত জিনিস আমরা চেক করে করে তারপরে দেখব। তো এই জিনিসগুলো আমাদের ব্যাকলিঙ্ক শুরু করার আগে খুবই জরুরি। এখন আমরা দেখি হচ্ছে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। তো আমাদের অফ পেজ এসইও মানেই হলো যে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক ইমপ্রুভ করা। যেমন একটু আগে দেখছেন যে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে আমি 1 নম্বরে আসি, কিছু কিছু কিওয়ার্ড দিয়ে আমি 9 নম্বরে আসি। তো এই 9 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসার জন্য আমার হাতে আর কিচ্ছু করার নাই, দুইটা কাজই আছে। একটা হলো যে আমি আমার সাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, একটা হলো ওয়েট করব, এছাড়া আর কিছু করার নেই আমার হাতে। অটোমেটিক্যালি গুগল অ্যাট এ টাইম আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক দিয়ে দিবে। তো এখন কথা হলো ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক মানে হলো কোনো একটা ওয়েবসাইট থেকে লিঙ্ক পাওয়া। আমি আগেই বলে দিলাম যে ধরেন উইকিপিডিয়া থেকে আমার creativeniloy.com-এ আমি যদি একটা ব্যাকলিঙ্ক নিতে যাই, উইকিপিডিয়াতে আমাকে একটা আর্টিকেল দিতে হবে, সেই আর্টিকেলের মধ্যে আমি রেফারেন্স হিসেবে আমার ওয়েবসাইটকে লিঙ্ক দিয়ে দিলাম। তার মানে হলো উইকিপিডিয়া থেকে আমি ব্যাকলিঙ্ক নিয়ে নিলাম। আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম, ডিসক্রিপশনে বলে দিলাম যে মাই ওয়েবসাইট, এটা লিখে আমার ক্রিয়েটিভ নিলয় সাইটটা দিয়ে দিলাম। তার মানে হলো আমি youtube.com থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম। তো এইভাবে বিভিন্ন অথরিটি সম্পন্ন সাইট থেকে আমার সাইটে যখন আমি লিঙ্ক নেব, সেটাকেই আমি বলতেছি ব্যাকলিঙ্ক নেওয়া। এই ব্যাকলিঙ্কের উপরে গুগল প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয় সেটা আমি আপনাদের সব কিছু বুঝাই বলবো। তো এই আজকের ক্লাসটা খুবই সহজ একটা ক্লাস, খুবই মজার একটা ক্লাস এবং থিওরিটিক্যাল পুরো একটা ক্লাস, এখানে প্র্যাকটিক্যাল কিছুই নাই। তো তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসগুলা প্র্যাকটিক্যালি যতটা বোঝানো যায়। তো চলুন আমরা ব্যাকলিঙ্কের যে পুরো পার্ট আছে আমরা সেটার মধ্যে ঢুকে যাই। আমি আপনাদেরকে এখন একটা বই দিব, এই বইটা আপনারা পুরোপুরিভাবে না পড়লেও অ্যাটলিস্ট যতটুকু পড়া যায় ততটুকু পড়ে নেবেন। এটা হচ্ছে আমার নিজের লেখা একটা বই, আমি বাংলায় অফ পেজেসের উপরে পুরোপুরিভাবে বইটা কমপ্লিটলি লিখছি। তো এই বইটার মধ্যে অনেক কথা লেখা আছে, অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও কেন করা হয়, কখন করতে হয়। এই যে যখন আপনি মনে করবেন আপনার ওয়েবসাইটের অন পেজ এসইওর কাজ শেষ, তখনই আপনাকে অফ পেজ এসইওর কাজ শুরু করতে হবে। অফ পেজ এসইওর প্রধান কাজ হলো ব্যাকলিঙ্ক তৈরি করা। ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করে সেটা অনেক সুন্দরভাবে লেখা আছে, এবং ব্যাকলিঙ্ক কি ধরনের হওয়া উচিত সেটাও লেখা আছে। আমরা জানি যে অনেক ব্যাকলিঙ্ক জেনারেটর টুলস আছে, সফটওয়্যার আছে, যেটা দিয়ে রাতারাতি হাজার হাজার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায় ওয়েবসাইটের জন্য, কিন্তু এগুলো করা যাবে না। আমাদের ন্যাচারালি লিঙ্ক পেতে হবে। যেমন আমি আমার creativeniloy.com এর মধ্যে থেকেই আমি অনেক মানুষকে লিঙ্ক দিয়ে দিই ফ্রিতে, আমি তাদেরকে রেফার করে দিই। তার মানে আমার সাইট থেকে কিন্তু তারা ব্যাকলিঙ্ক পাচ্ছে। তার মানে হলো কি, অর্গানিক্যালি কিন্তু তারা লিঙ্ক পাচ্ছে এবং তারা জানাও না যে তাদের সাইটে একটা ব্যাকলিঙ্ক তারা পেয়ে গেল। ঠিক আছে? তো গুগল এরকমই চায় যে লিঙ্কগুলো ন্যাচারালি আসুক, মানে মানুষ নিজেরাই তাদেরকে রেফার করুক। হ্যাঁ, তো কেন এই লিঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পুরোপুরিভাবে এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা পুরোটা এখানে রিডিং দিবেন। এবং লিঙ্ক পপুলারিটি কেন গুরুত্বপূর্ণ এখানে বলা আছে। আপনারা জানেন যে অন পেজেসের সমস্ত কাজ ওয়েবসাইটের মালিক বা ওয়েব মাস্টার করে থাকে। সমস্ত ওয়েবসাইটের মালিককেই ওয়েব মাস্টার বলা হয়। সো এটা ভয় পাবেন না ওয়ার্ডটা দেখে। হ্যাঁ, তো আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে তাহলে আপনি একজন ওয়েব মাস্টার। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার সাইটে বিভিন্ন ধরনের ফেক ইনফরমেশন দিতে পারে, হয়তো তার সাইটে তা নাই, যা দিয়ে হয়তো সে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার চেষ্টা করতে পারে। তাই সার্চ ইঞ্জিন লিঙ্ক পপুলারিটিকে খুব গুরুত্ব দেয়, কারণ মানুষ সেই সমস্ত সাইটের সাথে লিঙ্ক করে
যাদের তথ্য বিশ্বাসযোগ্য এবং উপকারী। হ্যাঁ, খুবই সত্যি কথা। আমি একটা সাইটকে যদি আমার সাইটের থেকে লিঙ্ক দেই, তাহলে অবশ্যই আমি তার সাইটটাকে ভালো করে দেখে নিব, তাকে আমি চিনি কিনা, আমি তাকে বিশ্বাস করি কিনা, আমি তাকে লিঙ্ক দিব। তারপরে গুগল বুঝবে, আমি যাকে লিঙ্ক দিছি গুগল তাকে বুঝবে যে না, আমি যাকে লিঙ্ক দিছি সেও অবশ্যই ভালো, এবং তার সাইটটাও কিন্তু গুগল র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করবে, কারণ আমি তার সম্বন্ধে ভালো বলছি। তাই ট্রেডিশনালি এটা বিশ্বাস করা হয় যে সাইটের যত ব্যাকলিঙ্ক, তার মানে সেই সাইটের ক্রেডিবিলিটি তত বেশি। সার্চ ইঞ্জিন এক একটা ব্যাকলিঙ্ককে এক একটা ভোট হিসাবে কাউন্ট করে, কিন্তু মানুষ সার্চ ইঞ্জিনকে ধোকা দেওয়ার জন্য বিভিন্নভাবে ব্যাকলিঙ্ক করে। যেমন আমাদের উচিত কিন্তু ট্রাস্টেড এবং ইনফরমেটিভ সাইটের সাথে লিঙ্ক করা, কিন্তু আমরা বিভিন্ন সাইটের সাথে লিঙ্ক করি যে সাইটগুলোর সাথে আমাদের লিঙ্ক করা ঠিক না। যেমন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করে ফেলি। যেরকম আমার একটা সাইট আছে, ওই সাইটকে আমি ওই সাইটের লিঙ্ক আমি আরেকটা সাইটে দিলাম, দিয়ে তাকে বললাম যে তোমার সাইটের লিঙ্কটা আমার সাইটে দাও। এরকম কিন্তু লিঙ্ক এক্সচেঞ্জ করা হয় যে ভাই আমার সাইটের লিঙ্ক তোর সাইটে দে, তোর সাইটের লিঙ্কটা আমার সাইটে করে দিচ্ছি, দুজনের সাইটে দুজনের সাথে কানেক্ট করে দিলাম। কিন্তু ওকে যে আমি লিঙ্ক দিলাম, ওর সাইটটা আসলেই ভালো কিনা এটা কিন্তু আমি না দেখে দিয়ে দিচ্ছি। অনেক সময় মানুষ টাকার লোভে এই ধরনের কাজ করে ফেলে। সো এই ধরনের কিছুই করা যাবে না। আমাদের যা করতে হবে ন্যাচারালি করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন বলতে পারেন যে গুগল যেহেতু এক একটা ব্যাকলিঙ্ক এক একটা ভোট হিসেবে কাউন্ট করে গুগলে একটা সাইটকে র্যাঙ্ক দেয়, বাট আমার সাইটকে কেন উইদাউট ব্যাকলিঙ্ক র্যাঙ্ক দিয়ে দিল? আমার ক্রিয়েটিভ নিলয়ে কিন্তু কোনো ব্যাকলিঙ্ক নাই, আমার শুধু অন পেজ এসইও করে গুগলে র্যাঙ্ক করা। সো অবশ্যই এখানে কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, ঠিক আছে? বাট অফ পেজ এসইওর কিন্তু কোনো বিকল্প নাই। আমার কিন্তু এখন দেখেন যতই ট্রিক্স খাটাই, আমি যত কিছুই করি, আমি কিন্তু একদম গুগলের 1 নম্বরে এখনো পর্যন্ত আসি নাই। সো আমাকে একদম 1 নম্বরে আসতে গেলে আমার সাইটের জন্য ব্যাকলিঙ্ক করতেই হবে। সো ব্যাকলিঙ্কের কোনো বিকল্প নাই, অফ পেজ এসইওর কোনো বিকল্প নাই। আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনারা যাই করেন না কেন, অবশ্যই ব্যাকলিঙ্ক প্রয়োজন হবে। আপনারা যে কোনো ধরনের সাইটে কাজ করতে গেলে ব্যাকলিঙ্ক করতেই হবে, এটা ছেড়ে কোনো কাজ করতে পারবেন না। সো এখানে আমি বইটা সুন্দর করে লিখছি, আপনারা এই ব্যাকলিঙ্কের ক্যাটাগরি পর্যন্ত মানে নেক্সট দিন পড়ে আসবেন, ঠিক আছে? এই ক্যাটাগরি পর্যন্ত পড়ে আসবেন, এই শুরুর থেকে ক্যাটাগরি পর্যন্ত পড়ে আসবেন। তারপরে আমি ইনশাল্লাহ ফার্স্ট ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমি লোয়েস্ট র্যাঙ্ক ব্যাকলিঙ্কটা স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে বইটা শেয়ার করে দিচ্ছি। এখান থেকে এটাকে আমি শেয়ারে ক্লিক করি, গ্রুপে দিয়ে দিই নাকি? ওকে, আচ্ছা, আজকে ক্লাসটা বুঝতে পারছেন সবাই? আজকে খুব সহজ একটা ক্লাস, হ্যাঁ, একদম পানির মতো সোজা একটা ক্লাস। হ্যাঁ, বুঝতে পারছি। জি জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা